শ্রী পারাবত রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস, পর্ব 17। অবশেষে সেই পঞ্চাননই ভরসা। প্রতিবেশী বলতে পঞ্চানন ঘোষ, শত্রু বলতে পঞ্চানন, মিত্র বলতেও ওই পঞ্চাননই। অসময়ে ভরসা পঞ্চানন দাদা। গঙ্গার ঘাটে এই কথাটা বলে ফেলে গোপাল মুখুজ্জে। হেমলতা যখন পিণ্ডিদানের কথা তার তুলেছে, তখন পাকাপোক্ত ব্যবস্থা একটা করতেই হয়। সত্যিই তো, সম্মানের প্রশ্নও আছে। পাড়ায় রুটতে তো এক মুহূর্তও দেরি হবে না। হ্যাঁ, গোপাল মুখুজ্জে কাজের মতো কাজ করছে বটে। পঞ্চানন ঘোষ গম্ভীর হয়েই অবগাহন স্নান সেরে নিচ্ছিল। মহারাজ নন্দকুমারের মৃত্যুর পর থেকে গোপাল মুখুজ্জেকে দেখলে সে একটা বিশেষ ধরনের প্রতিক্রিয়ার লক্ষণ ফুটিয়ে তোলার চেষ্টা করে তার হাব ভাব কথাবার্তায়। অথচ কয়েকদিন আগে চিতপুর দিয়ে হাঁটতে হাঁটতে এক সাহেবের রাজকীয় হাবভাব আর সেই সঙ্গে চিতপুরের পাশের এক কুঁড়ে ঘরে বিলাপের ধ্বনি শুনে সাহেবের সেই কুটিরে প্রবেশ করে শোকার্তকে সান্ত্বনা দান এবং টাকা দান দেখে তার মনটার অবস্থা দোদুল্যমান। কোনো নবাব তো দূরের কথা, নবাবের পেয়াদাদের কাছ থেকেও এ ধরনের ব্যবহার পাওয়া অসম্ভব। তবু গোপালের হু করে পয়সা হচ্ছে, আর ঘোষেদের ক্ষীয়মান অবস্থা বলে ভাবভঙ্গি একটু অন্যরকম করতেই হয়। এতদিন নবাবদের আনুকূল্যে ঘোষেরা প্রতিবেশী মুখুজ্জেদের প্রতি অনুকম্পার দৃষ্টিতে দেখত, এখন ঠিক বিপরীত। অন্তত পঞ্চানন তাই ভাবে। তবে গোপাল কখনো তাকে অসম্মান করেনি তেমন ভাবে, টাকার গরমও দেখায়নি কখনো। ডুব দিতে দিতে আর চোখে গোপালকে দাঁড়িয়ে থাকতে দেখে পঞ্চানন বুঝতে পারে নড়বে না গোপাল, তারই জন্য অপেক্ষা করছে। হয়তো আজ কাজের তাড়া নেই, তাই একসঙ্গে বাড়ি যাবার ইচ্ছা। নাভি অব্দি জলে দাঁড়িয়ে পঞ্চানন গামছা চেপে গা মুছে নেয়, তবু গোপাল দাঁড়িয়ে। তখন পঞ্চানন উঠে না এসে পারে না। কি দাঁড়িয়ে আছো কেন? আপনার জন্যই পঞ্চানন দাদা। বেশ, চলো এবার। আমার একটা বাসনা জেগেছে মনে, এই বাসনা একবার জাগলে নাকি পূর্ণ করতে হয়। তো বাসনাটা কি? আগে পিণ্ডদান, মায়ের, বাবার, আরো কয়েকজনের। খুব ভালো, খুব ভালো। আমারও মনের মধ্যে উঁকি দেয় ওই বাসনা, কিন্তু সম্ভব তো নয়। কেন? এ তো নবাব আমল নয়, এখন সাহেবরা এসেছে, তোমরা উঠছো, আমাদের টাকা কোথায়? অত দূরে একা যাওয়া যায় না, খরচা আছেই। আমার একটা ইচ্ছা ছিল, বলে ফেলো। আমি টাকা দেব, ভগবানের কৃপায় কিছু টাকা তো আমার হয়েছে, তাই খরচ খরচা আমি দিতে পারবো। কিন্তু কে যাবে? কয়জনের যাবার খরচা দেবে? কয়জনের দিলে হবে? অন্তত 5 জন। আপনি যদি যান একজন ব্রাহ্মণকে নিয়ে, তাহলে 5 জনের খরচা দিতে আমি রাজি। এমন সুযোগ পঞ্চাননের কাছে অভাবনীয়। সেও তার আত্মীয় স্বজনের পিণ্ডদান করে আসতে পারবে, কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলে মুখুজ্জের কাছে মান থাকে না। তাই বলে, বেশ, তা একটু ভেবে দেখতে দাও। গোপাল মুখুজ্জে পঞ্চাননের মুখ দেখেই বুঝতে পারে সে টোপ গিলেছে। তবু তাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে ভোলে না, যদিও সম্মানটা এমন ভাব দেখায় যাতে আজকালের মধ্যেই পঞ্চানন ঘোষ তার সম্মতির কথা জানিয়ে দেয়। সে বলে, আপনি আমার গুরুজন স্থানীয়, ছোট ভাইয়ের এই প্রার্থনা পূর্ণ করতেই হবে। আমার একটা দাবিও তো আছে, নইলে আরো 2-1 জন যেতে রাজি হয়েছিল। আপনার অসুবিধা হলে অগত্যা কালই তাদের বলতে হবে। আমাকে বিমুখ করবেন না পঞ্চানন্দা। ঠিক আছে, ঠিক আছে, একটু ভাবতে দাও। আজ মিত্তিরদের মন্দির থেকে ফেরার পথে তোমাকে বলবো। তুমি বাড়ি থাকবে তো? হ্যাঁ হ্যাঁ। পঞ্চানন ভাবে, টাকা যখন হয়েছে মুখুজ্জেদের, তখন একটু খসাতে আপত্তি কি? যে কয় মাস দেশে থাকবে না, সেই কয় মাসের সংসারের ব্যয় গোপালের ঘাড়ের ওপর দিয়েই চালাতে হবে। তাছাড়া 5 জনের মাথাপিছু খরচা রয়েছে, পুজো আছে। বেশ ভালোভাবে ভেবেচিন্তে বলতে হবে। পথে ডাকাতের উপদ্রব রয়েছে, প্রাণ নিয়ে ফিরে আসা 14 পুরুষের ভাগ্য। তবে পঞ্চানন সেজন্য ভাবে না।
সে নিজে কিছুই উপায় করতে পারে না, জমিজমা থেকে যেটুকু আয় জমিজমা তার ছেলেই দেখতে শিখেছে। বয়স যদিও সবে 18, তবু ছেলেটা কর্মী হয়েছে। পঞ্চানন ছেলের গাম্ভীর্য দেখে নিজেই অবাক হয়ে যায়। ছেলের সঙ্গে কথা বলতে কেমন বাঁধো বাঁধো ঠেকে, খাতির করে কথা বলতে হয়। ঠাকুমার নামটাও দিয়েছিল বটে, বজ্রনাথ। গোপাল মুখুজ্জে মুখে যাই বলুক, পঞ্চানন সে জানে তার ছেলে লালদিঘির পাড়ের কোনো সাহেবের কাছে ইংরেজি শেখে। সাহেবই তাকে ডেকে নিয়ে গিয়ে ভাব করেছে। লালদিঘিতে কয়েক মাস আগে একটি লোক ডুবে যাচ্ছিল। সবাই হাঁ হাঁ করে ছুটে এসেছিল পাড়ে। পাশের রাইটার্স বিল্ডিং থেকে সাহেবরাও এসেছিল, কিন্তু রক্ষা করার জন্য কেউ ঝাঁপিয়ে পড়েনি। সেই সময় বজ্রনাথ সাঁতরে গিয়ে লোকটাকে বাঁচায়। ধন্য ধন্য পড়ে গিয়েছিল। সেই সব প্রশংসা বাক্যের মূল্য দেয়নি বজ্রনাথ। সে তার বাবাকে শৈশব থেকে দেখে বুঝেছে, শুধু কথায় চিড়ে ভেজে না। যারা কথা বেশি বলে, বেশি প্রশংসা করে বা অখ্যাতি রটায়, তারা কোনো কাজের নয়। তাই লালদিঘির ধারে যারা তাকে ঘিরে রেখেছিল, তাদের দুহাতে সরিয়ে দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন একজন সাহেব সামনে এসে দাঁড়ায়। সাহেবটির নাম মর্স। বজ্রনাথের ধারণা ছিল সাহেবরা সাহসী, কিন্তু তারাও পাড়ে এসে মজা দেখছিল লোকটি ডুবে যাওয়ার সময়। তাই মর্স সামনে দাঁড়ালে সে তার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। সাহেব তার ভিজে হাত চেপে ধরেছিল। বজ্রনাথ জোর করতেই হেসে ফেলেছিল সাহেব। সেই থেকে ভাব, বজ্রনাথ অবাক হয়ে শুনেছিল ডুবন্ত মানুষটি নেটিভ বলে সাহেবরা কেউ বাঁচাতে চেষ্টা করেনি। নেটিভ কথার অর্থ মর্সই তাকে বুঝিয়েছিল। শুনে তাজ্জব বনে গিয়েছিল বজ্রনাথ। মর্স কিন্তু বলেছিল যে সে ঝাঁপ দেবার জন্যই ছুটে আসছিল, সে অন্য সাহেবদের মতো নয়। ওর কথাবার্তা, ব্যবহার ইত্যাদি দেখে বজ্রনাথের বিশ্বাস হয়েছিল। তখন থেকেই তার কাছে ইংরেজি শিখছে। পঞ্চানন ঘোষ একথা জানতো না, কারণ ছেলের যত কিছু পরামর্শ তার মায়ের সঙ্গে। পঞ্চাননের সঙ্গে সাধারণ কথাবার্তা হয় শুধু। এতে প্রথম প্রথম বেশ মজা পেত, তারপর অভিমান হতো। এখন কিছুই হয় না। সে মেনে নিয়েছে সংসারে পুত্রের চেয়ে তার মূল্য অনেক কম। মেনে নিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছে। তবু স্ত্রীর অসাবধানতায় জেনে ফেলেছিল পঞ্চানন পুত্র তার ইংরেজি শেখে। স্ত্রী সঙ্গে সঙ্গে ধমকে বলেছিল, কাক ছিল যদি জানতে পারে তাহলে বজ্রকে বলে দেব। সুতরাং অতি কষ্টে পঞ্চানন সারা জীবনে এই একটিমাত্র কথা কয়েক মাস হলো গোপন রেখে চলেছে। যদিও কয়েকবার মুখ ফসকে গিয়েছিল আর কি। সেই দিনই সন্ধ্যার পরে পঞ্চানন গোপাল মুখুজ্জের সঙ্গে দেখা করে। সে অনেক ভেবেচিন্তে যাদের সঙ্গী হিসাবে নেবে তাদের সঙ্গে পরামর্শ করে একটা টাকার অঙ্ক খাড়া করে। সেই সঙ্গে তার সংসারের জন্য মাসিক খরচ। অত্যন্ত হতাশ হয়ে পঞ্চানন দেখে গোপাল এক কথায় রাজি হয়ে যায়। তবে কি সে ঠকে গেল? আরো বললে ভালো হতো। গোপালকে বলেই ফেলে, এক কথায় রাজি হলে আমি কি ভুল করে ফেললাম গোপাল? না না, ভুল করবেন কেন? আপনি তো সব দিক ভেবেচিন্তেই বলেছেন। তবে তুমি আপত্তি করলে না তো? আপনি তো তেমন অন্যায় কিছু বলেননি। সত্যি তো, আপনি চলে গেলে সংসার দেখবে কি? তাহলে ভাই আর একটা কথা বলি। বলুন। এতে যদি কম সম হয় তুমি কিন্তু পূরণ করে দিও। করব করব। আপনি শুধু নিষ্ঠা ভরে পিণ্ডদানের ব্যবস্থাটা করবেন। আর যে ব্রাহ্মণ আপনার সঙ্গে যাবেন তাকে আমি ঠিক করে দেব। আপনি দুজনকে ঠিক করুন, আমি ব্রাহ্মণ সমেত দুজন ঠিক করব। সেদিন রাত্রে হেমলতার কি আনন্দ! আনন্দ নিরূঢ় হয়েছিল। মানিকের প্রভাব থেকে মুক্তি পাবে সে। যে যত কথাই বলুক, লোকটার তার উপর আসক্তি ছিল। সে যে ঘুরে ঘুরে বেড়ায় তার আশেপাশে, এতে সন্দেহ নেই। তাই আজকাল সে সুখেনের মায়ের পাশে শুতে আরম্ভ করেছে। মানুষটা সারাদিন কাজ করে আর সারা রাত ঘুমের মধ্যে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে। নীরু সেই দীর্ঘশ্বাসের শব্দ শুনে চমকে চমকে ওঠে। এক এক সময় ভাবে ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেয় সুখেনের মায়ের। এত কি জ্বালা রয়েছে মানুষটার বুকের ভেতরে! পুত্রহারা বিধবা তো পৃথিবীতে কত আছে।
তবে কি এই দাসীবৃত্তির জন্য দুঃখ সুখেনের মায়ের? নীরু বুঝতে পারে না, ভাবে মানুষকে বুঝে ওঠা কত কঠিন। ওদিকে পিণ্ডদানের ব্যাপারে কমলা নির্বিকার, এতে তার কিছুই এসে যায় না। প্রথমত ভূতের ভয় তার নেই, সবচাইতে বেশি ভয় তার মানুষকে। এ পর্যন্ত দুজন মানুষকে সে পৃথিবীতে বাঘের মতো ভয় পেয়েছে। প্রথমজন হলো মহি। বিয়ের পরপরই মহিকে দেখলে ভয়ে চিৎকার করে উঠতে ইচ্ছা হতো, কিন্তু চিৎকার করলে বাপের বাড়ির অসম্মান, করলে শ্বশুর বাড়ির অন্য মানুষও অশান্তিতে ভুগবে। তাছাড়া তার বাপ মা আত্মীয় পরিজন ঘোর লজ্জায় পড়বেন। তাকে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক চুকিয়ে শেষ পর্যন্ত ভাইয়ের সংসারে দাসীবৃত্তি করতে হবে, শুধু এই কথা ভেবে সে আত্মহত্যা করেছে। হ্যাঁ, আত্মহত্যা ছাড়া কি? দেহের ভিতর বুকটুকু ধুকপুক করলেই কি শুধু প্রাণের স্পন্দন বোঝা যায়? আসল প্রাণভোমরা অন্তরের মণিকোঠার মধ্যে ছিল, তবে তাকে বধ করা হয়ে গিয়েছে, কেউ জানে না। তাই পিণ্ডদানে তার কি আগ্রহ থাকবে? তবু বড় জায়ের মুখের দিকে চেয়ে হাসতে হয়েছে। আর একজন বাঘ হলো রামরতন চক্রবর্তী। এই বাঘ মহির চেয়েও সাংঘাতিক। এ যদি তার জীবনে দেখা না দিত, তাহলে মহির সঙ্গে দিব্যি সংসার করতে পারত। কিন্তু ও কিসের এক ইঙ্গিত দিয়ে বসলো, তারপর থেকেই তার মনের তন্ত্রীগুলো অতি উচ্চগ্রামে বাঁধা হয়ে গেল, কিছুতেই খাদে নামল না। তাই মহি তাকে সুখ দিতে পারল না, কারণ সে সংসারের সবার মতো সাদামাটা জিনিসকে মূল্য দিতে শিখল না। এর উপর সোনায় সোহাগা, রামরতন তাকে মা সরস্বতীর মন্দিরের চাবিকাঠিটি দিয়ে বসল। এখন তাই রামরতনকেই তার সবচাইতে হিংস্র বাঘ বলে মনে হয়। এত হিংস্র বাঘ কালীঘাট, বেলিয়াঘাটা, এমনকি বেনিয়াপুকুরেও আসে না কখনো।